গতকালই আমরা দেখিয়েছিলাম যে ঠিক কতটা চাপের মধ্যে রয়েছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর আজ প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই প্রচন্ড চাপের মুখেই হার মানছেন সেনাপ্রধান? সাত সকালেই নাকি তিনি বাংলাদেশ ছেড়েছেন? সত্যিই কি বাংলাদেশ ছাড়লেন ওয়াকারুজ্জামান? শেখ হাসিনার কথা শুনে নাই। যদি হাসিনার বিজয় হয়ে যেত তাহলে ওয়াকার কই যাইতো? ওয়াকারের টিম কোথায় যেত আজকে? এটা তাকে মূল্যায়ন করতেছে না। তাকে কাজ সে তো পোস্টিং করতে পারে না, বললাম দোষ তো প্রধান উপদেষ্টার, আর কারো না। আর একটা মানে কি বলবো, আমি খারাপ লাগে আমার সিনিয়র। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার 14 মিনিটের ফোন কল। দেশে ফিরছেন শেখ হাসিনা। ভারতে সেনাপ্রধান অবস্থান করতেছেন শেখ হাসিনাকে আনার জন্য। ঘটনার সত্যতা জানবেন, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। খুবই গোপন সূত্র মারফত এখন জানতে পারছি যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি একটি ফোন আলাপ হয়েছে। আর এই খবরটা আমি জানতে পারি ওই যে গতকাল আমরা যে খবরটা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প হেডকোয়ার্টার এই টুইটার অ্যাকাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্প যে একটা টুইট করেছে যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসবে খুব শীঘ্রই। এই যে টুইটটা করেছে, এই টুইটের ব্যাপারে বিস্তারিত খবরাখবর জানতে গিয়ে এই ঢুকতে খুবই গোপন একটি সূত্র থেকে জানতে পারলাম যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি প্রায় 15 থেকে 16 মিনিটের একটা ফোন আলাপ হয়েছে। এখন এই ফোন আলাপটা তো আর যেমন শেখ হাসিনার অন্যান্য ফোন আলাপগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা শুনতে পাই, তেমন ডোনাল্ড ট্রাম্পের আর এই শেখ হাসিনার ফোন আলাপ তো ওটা তো আর পাবলিক হবে না, কারণ ওখানে অনেক গোপনীয় বিষয়বস্তু রয়েছে। এখন ওই ফোন আলাপে কি মোটামুটি কথাবার্তা হয়েছে তার একটু ব্যাখ্যা আমি দেব। তবে তার আগে বলি যে কিভাবে আমি এই সূত্রে পৌঁছালাম। আপনারা জানেন, ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছি যে এর আগের একটা ভিডিওতে ওই যে শেখ হাসিনার ফেরার বিষয়ে আমি দিল্লিতে খোঁজখবর নিয়েছিলাম। সেখানে আমার কিছু পরিচিত ব্যক্তি রয়েছে, তাদের মারফত একটা বড় গণমাধ্যম, ভারতের একটা বড় সংবাদ মাধ্যম রয়েছে, সেই সংবাদ মাধ্যমের একজন সিনিয়র সাংবাদিকের সাথে আমার পরিচয় হয়েছে। তো ওনার থেকে বিস্তারিত সমস্ত কিছু জেনে আমি ওই ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়েছিলাম। তো গতকাল বিকেলের দিকে আমি তার সাথে যোগাযোগ করি এবং বিষয়টা বলি যে এরকম বিষয়, ডোনাল্ড ট্রাম্প এই যে টুইটটা করেছে এর ভিতরের ব্যাপারটা কি। ডোনাল্ড ট্রাম্প তার অ্যাকাউন্ট থেকে টুইটারে হঠাৎ এরকম একটা চাঞ্চল্যকর টুইট করলো কিভাবে, মানে কি হচ্ছে তাহলে ভিতরের ব্যাপারটা। তো ওনাকে আমি বিকেলে বিষয়টা জানাই। তো তিনি বলেন, ঠিক আছে, আমার কাছে কিছু খবর আছে, তবে সেগুলো এখনই আমি তোমাকে বলবো না, কারণ এর থেকেও আরও ভয়ঙ্কর একটা কিছু হতে যাচ্ছে, সেটা আমি তোমাকে পুরো বিষয়টা জেনে বুঝে রাত্রে মোটামুটি 12টার দিকে আমি তোমাকে জানাবো। তো আমাদের এখানে ওই 12টা একটা মোটামুটি রাত, ও সবাই ওই সময় ঘুমায় না। তো 12টা 10-15 দিকে আমি তাকে আবার কল দিই এবং তখনই জানতে পারি যে টুইটারের ব্যাপারটা তারপরে একদম সামান্য হয়ে যায়। তখনই ওনার মুখ থেকে জানতে পারি যে ভারতীয় অফিসিয়াল দ্বারা আর কি মারফত এই ফোন আলাপটি করানো হয়েছে। তো এখন মূল বিষয় হচ্ছে কি কারণে ফোন আলাপ হয়েছে এবং ফোন আলাপে কী সব আলোচনা হয়েছে। দেখুন, এখন ফোন আলাপে যে সমস্ত কথোপকথন হয়েছে তার একটা মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনার বিষয় আমি শুনেছি, কিন্তু সেই সমস্ত কিছু না বলে গোপনীয়তার স্বার্থে মোটামুটি আলোচনার বিষয়বস্তুটা কী ছিল সেটা আমি আপনাদেরকে বলছি। ওনার থেকে আমি যেমনটা জানতে পেরেছি, আলোচনার বিষয়বস্তুটা ছিল যে তিনি তো টুইটে বলে দিয়েছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন। তো এই আলোচনার বিষয়বস্তু যেটা ছিল, ওনাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে ফেরাতে ভারত তো একটা বিশাল বড় সাহায্যের হাত বাড়িয়ে দিতেই হবে, কূটনৈতিকভাবে, সামরিকভাবে, অর্থের দিক থেকে ভারতকে তো ফুল একটা সাহায্য দিতে হবে।
এবং আমরা সকলেই জানি যে আমেরিকাও শেখ হাসিনার পুরোপুরি সাপোর্টে, এতদিনে আমরা বুঝে গিয়েছি। তো এই ফোন আলাপের বিষয়ে মেন বিষয়বস্তু যেটা ছিল সেটা হচ্ছে যে ভারত তো এই কূটনৈতিক সামরিক পয়সা এই সমস্ত দিক দিয়ে ভারতের স্ট্যান্ড রাখবে শেখ হাসিনার পাশে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পও যে শেখ হাসিনাকে সমর্থন করে এবং ডোনাল্ড ট্রাম্পও চায় শেখ হাসিনার সরকার বাংলাদেশে আসুক, সেক্ষেত্রে শেখ হাসিনাকে এবার বাংলাদেশে ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে কি সাপোর্ট থাকবে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফেরাতে তিনি তার দিক থেকে, তার সরকারের দিক থেকে, তার প্রশাসন দেশের দিক থেকে তিনি কতটা কি করতে পারবেন। মোটামুটি ভারত সরকার শেখ হাসিনা একটা জানে যে কি করতে পারবে, তো সেটারই একটা কনফার্মেশন দেওয়ার জন্যই গতকালকের ফোন আলাপটা হয়েছে। মানে দিন তো এগিয়ে আসছে, তাই না? খুব শীঘ্রই এবার শেখ হাসিনা ঢুকে যাবে, তো সেই দিন এগিয়ে আসার আগে যেমন আমরা প্রত্যেকের কাছ থেকে কনফার্মেশন নিই যে ভাই তুমি এটা করবা তো, অমুক দিন এরকম একটা ঘটনা বা অনুষ্ঠান বা এরকম একটা বিষয় হবে, তোমার দায়িত্ব এটা, তুমি এটা করছো তো কনফার্ম বলে দাও, এই শুরু হতে যাচ্ছে কিন্তু তুমি এটা করছো তো কনফার্ম বলে দাও। তো সেরকমই একটা কনফার্মেশনের বিষয় ওই আলোচনায় ছিল যে আমেরিকার দিক থেকে, ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে শেখ হাসিনাকে কি সাপোর্ট দেওয়া হবে এবং কি সাপোর্ট দেওয়া হবে তার একটা আভাস কিছু তথ্য পেলেও সেগুলো আমি মানে তার কাছে আর কি স্বীকারোক্তি দিয়েছি যে এগুলো আমি পাবলিক করব না, কিন্তু তবু একটু ইঙ্গিত আমি আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে ওই দিক থেকে যে সাপোর্টটা আসবে, কিভাবে বলবো এক কথায়, ধরে নিন কোনো একটা দেশে হঠাৎ কোনো একটা বড় রাজনৈতিক কূটনৈতিক কিছু হয়ে গেলে সারা বিশ্বের একটা রিয়াকশান আসে, বিশেষ করে জাতিসংঘের দিক থেকে একটা বিশাল রিয়াকশান আসে, প্লাস সেই দেশ নিয়ে ইন্টারেস্টেড আর যে দেশ আছে সারা পৃথিবীতে সেই সমস্ত দিক থেকে, সমস্ত দেশের দিক থেকে একটা করে স্টেটমেন্ট রিয়াকশান আসে। সেটা এখন নেগেটিভ হতে পারে, পজিটিভও হতে পারে, সেই দেশ বা সেই রাজনৈতিক দলের পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। তো আমেরিকা এবং ট্রাম্পের দিক থেকে যেটা হবে সেটা হচ্ছে পজিটিভ যে বিষয়গুলো আসবে, স্টেটমেন্টগুলো আসবে, সেগুলো তো ভালো, ঠিকই আছে, কিন্তু পজিটিভের পরিবর্তে যদি কোনো দেশ বা কোনো সংঘ বা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই ঘটনাটা হওয়ার পর, কোন ঘটনা বুঝতেই পাচ্ছেন, ওই ঘটনাটা হওয়ার পর যদি কোনো প্রতিক্রিয়া আসে, সেটা তো ভীষণ একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, তাই না? তো সেই জিনিসটাকে দেখা, সামলানো, হ্যান্ডেল করা, এই বিষয়টার একটু দিক দেখা হবে ওই দিক থেকে। কারণ ওই দিকটা তো জানেন, সারা পৃথিবীর যে সমস্ত আইসিসি বলুন, আইসিজে বলুন, আপনার এই আন্তর্জাতিক যে সংস্থা বিভিন্ন রকম আছে, মানবাধিকার সংস্থা যেটাই বলুন না কেন, বা বিভিন্ন দেশ আছে, এখন আমাদের পার্শ্ববর্তী পাকিস্তান নামক একটা দেশ আছে, তাদের তো বিশাল প্রতিক্রিয়া আসবে। তো সেসবগুলোকে হ্যান্ডেল করা তাদের দায়িত্ব, এবং সেখান থেকে যাতে কোনো রকম নেগেটিভিটি, কোনো রকম প্রেশার ক্রিয়েট বা কোনো রকম বিদ্রূপ ন্যারেটিভ তৈরি করে সেটাকে শেখ হাসিনার ওই বিষয়টাকে আবার ভেস্তে দেওয়া, এসবগুলো পুরোপুরি ওই দিক থেকে সামলানো হবে। আর এদিক থেকে ওই যেমন বললাম সেই বিষয়গুলো করে পাঠিয়ে দেওয়া হবে শেখ হাসিনাকে তার দেশে। তো মোটামুটি ফোন আলাপে এই বিষয় নিয়েই আলোচনা হয়েছে এবং এটা কনফার্মেশন দেওয়া হয়েছে যে এই যে সামনে দিন আসছে যখন শেখ হাসিনা দেশে ফিরবেন, তিনি তো জানিয়ে দিয়েছেন টুইটারে, তো তার আগে তাকে কনফার্মেশন দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের দিক থেকে আপনি এই সাপোর্টগুলো পাবেন, এগিয়ে চলুন। এবং তিনি যেহেতু, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এই খবরটার খোঁজ করতে গিয়েই এত বড় একটা গোপন খবর আমি জানতে পারলাম, বারবার বলছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি যখন তার টুইটার অ্যাকাউন্টে সারা বিশ্বের সামনে এটা বলেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন, তখন তার তো পুরোপুরি এখন দায়িত্ব এসে গিয়েছে, তাই না? যখন সারা বিশ্বের সামনে তিনি বলছেন,
যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন, তাহলে শেখ হাসিনার তিনি কত বড় একজন সমর্থক। সুতরাং তার তো এবার দায়িত্ব এটা, তাই না, যে তিনি কিভাবে তাকে সাপোর্ট করে ভারতের সাথে মিলিত হয়ে তিনি কিভাবে তাকে সমর্থন করে দেশে ফিরাবে, সেটা তো একটা দায়িত্বের মধ্যে এসে যায়, তাই না। তো সেই দায়িত্বটাকে পালন করার জন্যই গতকাল এই ফোন আলাপটা হয়েছে। এখন এই বিষয়ে আপনাদের কি মতামত? গোপন সূত্র মারফত আমি যে এই খবরটা আপনাকে দিলাম, এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। শেখ হাসিনার কথা শুনে নাই। যদি হাসিনার বিজয় হয়ে যেত তাহলে ওয়াকার কই যেত? ওয়াকারের টিম কোথায় যেত আজকে? এটা তাকে মূল্যায়ন করতেছে না। তাকে কাজ সে তো পোস্টিং করতে পারে না, বললাম দোষ তো প্রধান উপদেষ্টার, আর কারো না। আর একটা মানে কি বলবো, আমি খারাপ লাগে, আমার সিনিয়র অযোগ্য লোককে বসাইছেন যেন হাফিজ উপদেষ্টা হিসাবে, যিনি কিছুই জানেন না, কিছুই করেন না। এটা দূরত্ব সৃষ্টি করতেছেন, পরিষ্কার কথা। একটা পাইলট বানাইতে আমাদের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কিন্তু পাইলটের খেয়াল খুশি মতো শেখ হাসিনা বহু পাইলটকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ওনার বাপের সম্পত্তি না ওনার বাপের টাকায় এই সেনাবাহিনী চলে, সশস্ত্র বাহিনী চলে। আমাদের তো কাউকে যাইতে হবে, আমাদের ন্যায় বিচার চাই, সেই জায়গাটাও দিচ্ছেন না। কিন্তু আমার বেলা লিখে নিয়েছেন জীবন দিতে বাধ্য থাকিব, যেখানে যাইতে বলা হবে সেইখানে আমি যাব। এটা তো সংস্কার দরকার আছে। প্রত্যেকটা দেখেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যত বাহিনী আছে দেখেন সবগুলিকে উনি নষ্ট করছেন। উনি পক খাটাইয়া এই অফিসারদেরকে শেষ করছেন। আজকে অফিসাররা বিপদে, দৌড়ের উপরে আছে অফিসাররা, প্রায় রিং করে, স্যার আমার নাম আছে কিনা, আমার নাম আছে কিনা। আতঙ্কের মধ্যে আছে পরিবাররা, ওর বউ বাচ্চারা। আমি লজ্জায় বলতে পারতেছি না। কেন? ওকে ইচ্ছে করে গেছে এরকম করতে, না ওকে আদেশ দেওয়া হয়েছিল? ও তো না বলতে পারে নাই, না বললে তো বের করে দিতেন ঘাট ধরে। সমস্যা তো আমাদের আইনের মধ্যে। এখন সেনাপ্রধানকে বলা হচ্ছে, সেনাপ্রধান বা যেসব জেনারেল আছেন ঢাকা শহরে, হয়তো কাউকে পরিবর্তন করা হয় নাই। কেন করা হয়নি? সেনাপ্রধানকে পরিবর্তন করতে পারে না? ক্ষমতা দেওয়া আছে তাকে। ফুল কর্নেল এবার পোস্টিং করে আমাদের ডিফেন্স মিনিস্টার অর্থাৎ উপদেষ্টা, উনি করেন না কেন? ওনার দায়িত্ব। সেনাপ্রধান পোস্টিং করতে পারে না? সেনাপ্রধান পরিষ্কার করছে, আপনি ওয়ারেন্ট নিয়ে আসেন, আমি ওকে ধরে জেলে দিয়ে দিব। সেনাপ্রধান দিক থেকে সেনাপ্রধান পরিষ্কার। এখন আপনি চাইলেন যারা খুশি তারে একটা অপদস্থ করবেন, এটা হইতে পারে না। একটা স্পেসিফিক গ্রাউন্ড লাগবে, যেমন জিয়াউল হাসান, কোনো আপত্তি নাই, আপনি পার্টিকুলার কেস বলেন, এই জেনারেল জড়িত, মামলা করেন, সেনাপ্রধান তাকে উঠিয়ে দেবে। আপনার কিছুই করতেছেন, খালি লাভজাব দেখছি, এটা হবে না তো। সেনাপ্রধান কোনো ক্ষমতা নেই কাউকে পোস্টিং করার, ওটা পরিষ্কার। উনি জাস্ট নাম হচ্ছে সেনাপ্রধান, ফুল কর্নেল এবার পোস্টিং করতে পারেন না সেনাপ্রধান। এই দোষটা রাজনীতিবিদদের, প্রধান উপদেষ্টার। এখন আমার কথা বলি আমি, প্রধান উপদেষ্টা তো কাকে নিয়ে চলার কথা? ডিজিএফকে নিয়ে চলার কথা, তার থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে চলার কথা। উনি কি তা করেন? উনি তা করতেছেন না। উনি ওনার আশেপাশে সুশীল উপদেষ্টাদের নিয়ে চলাফেরা করেন। উনি এই যে দূরত্বটা হচ্ছে সেনাবাহিনীর সাথে, উপদেষ্টাদের সাথে বা জনগণের সাথে, এই জন্য দায়ী প্রধান উপদেষ্টা। পরিষ্কার করে বলতেছি আমি, এই জন্য সেনাবাহিনী না বা ওয়াকার না, যে প্রধান উপদেষ্টা দায়ী। উনি ওনার দায়িত্ব জানেন না, কাকে নিয়ে ঘুরতে হবে। এখন ডিজিএফআই হয়েছে ব্যাটালিয়ন এজেন্টের মতো, সেনাবাহিনীর ভিতরে ঘোরাফেরা করতেছেন। উনি তো ঘোরার কথা ওনার সাথে, তথ্য উনিই দিবেন, আর কে দিবে ওনাকে তথ্য? তো সেনাবাহিনীর কোনো সমস্যা নাই, সেনাবাহিনী ঠিক আছে আমাদের সাথে পরিষ্কার। ভারতের সাথে যদি ভারত কথা না শুনে বাড়াবাড়ি করে, ভারতের যত অনিয়ম আছে এবং আমরা সেটা প্রচার করবো নতুন করে, দরকার নতুন একটা টিভি বানাবো, টিভিতে ওখানে ভারতের অনিয়মগুলি, এই উশৃঙ্খল কাজ, মুসলমানদের উপর অত্যাচার, অনাচার, স্বাধীনতা কামীদের আবদার, অধিকার সব নিয়ে আলোচনা করবো। ভারত বিব্রত অবস্থায় পড়বে। মনে করেন আমরা 20 কোটি জাতি এবং এক জাতি, ভারত অনেক অন্যায় করছে আমাদের সাথে, শান্তি বাহিনী সৃষ্টি করছে, 30,000 বাঙালি আমাদের মারা গেছে পাহাড়ে, অস্ত্র প্রশিক্ষণ অনেক কিছু করছে। আমাদের অনেক সেক্টর আছে ভারতের বিরুদ্ধে বলার। তারপরে বলবো এই আপনার অর্ডার, আপনি দেখছেন আপা, জেনারেল জিয়া যখন ক্ষমতা নেন, কেন ক্ষমতা নিছেন, নেওয়ার পর কেন দল গঠন করছেন? বাঁচার জন্য। আমাদের সংবিধান ওরকম স্কোপ রাখেন নাই যে আপনারা কিছু পরিবর্তন করলেন তারপর ক্ষমা পেয়ে যাবেন, তখন বাধ্য হয়ে ওনার দল করেন। সেই মিশাদ, সেই আমি দেখেন মইনুল আহমেদ, উনি একটা দল বানাইলেন যেটা ওয়ান ইলেভেনের দল, ওই আমাদের ফখরুদ্দিন জিয়া, কিন্তু ওয়াকারে দেখেন সেহেতু সে করে নাই। এইটাই পরিবর্তন ওয়াকারের মধ্যে। আমি এরকম চামটামি করবো না, আবার যেটা বাস্তব দৃশ্যমান সেটা দেখেন। শেখ হাসিনার কথা শুনে নাই। যদি হাসিনার বিজয় হয়ে যেত
তাহলে ওয়াকার কই যাইতো? ওয়াকারের টিম কোথায় যেত আজকে? এটা তাকে মূল্যায়ন করতেছেন না। তাকে কাজ সে তো পোস্টিং করতে পারে না, বললাম দোষ তো প্রধান উপদেষ্টার, আর কারো না। আর একটা মানে কি বলবো, আমি খারাপ লাগে, আমার সিনিয়র অযোগ্য লোককে বসাইছেন যেন হাফিজ উপদেষ্টা হিসাবে, যিনি কিছুই জানেন না, কিছুই করেন না। এটা দূরত্ব সৃষ্টি করতেছেন, পরিষ্কার কথা। সেনাপ্রধান ওনার জন্য বিতর্কে পড়তেছেন। এই কাজ করার কথা যার, সে করতে পারতেছেন না কেন? এই ওয়াকারের এই যে উনি যে পরিবর্তন করলেন, দিন মানসিকতা পরিবর্তন করলেন, সেই মইনুল আবেদন করছেন হয়তো ভালো, কিন্তু মইনুল আবেদন কার্যক্রম দেখেন আর ওয়াকারের কার্যক্রম দেখেন, আপনাকে এটা মূল্যায়ন করতে হবে। এখন আপনি বললেন ওই লোক এই করছে সেই করছে, তো এইভাবে তো একটা অফিসারের উপর কাজ করা যায় না। মামলা করেন, তারপর প্রমাণ হোক, তারপরে আমার ডিজিএফের কথা হয়েছে, আমরা তো না করি নাই, আমাদের দিকে পরিষ্কার, আপনারা আসেন, আমরা দেখেন। তারপরে অনেকে বলতেছেন মোস্তাফিজের কথা, মোস্তাফিজ এটা বলে বলুক, বাট এই যে সমস্যাগুলি বিল্ট ইন রয়ে গেছে। তারপরে মনে করেন আপনার সংস্কারের ব্যাপারে আপনার সেনাপ্রধানের তো কিছু করারই নাই, এ তো নামকস্তের ইনস্টিটিউশন, আদেশ মানতে বাধ্য। আপনি যদি একটা ব্যবস্থা না দেন, কেন সেনাবাহিনী সংস্কার চাচ্ছি আমরা? কারণ আমাদের যা আদেশ দেওয়া হয় তাই আমরা মানি, আমার বুদ্ধি খাটানোর কোনো দরকার নাই। আমি একটা গরু, আমার সিনিয়র যা বলবে আমি তাই করব। আমি যখন বুদ্ধি খাটাবো দেখবো এটা অন্যায়, আমি সেটা বলার অধিকারও আমি রাখি না। কারণ যদি আমি বলি আমি চাকরিচ্যুত হব। আমার দেশে চাকরি এরকম নাই যে একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে যাব। সুতরাং আপনি যদি আমি ন্যায় বিচার পাওয়ার জন্য উচ্চ আদালতে যাইতে পারি, সেই স্কোপটাও দিচ্ছেন না, তাহলে কেমন হবে? তাহলে আমি জিম্মি হয়ে গেলাম। আমি দেশের জন্য জীবন দিব, এই দেশের জন্য, কিন্তু আমি মৌলিক অধিকার এনজয় করতে পারবো না। এটা কি বৈষম্য হলো না? আমি বিচার পাবো না, যা খুশি তাই করবেন। একটা পাইলট বানাইতে আমাদের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কিন্তু পাইলটের খেয়াল খুশি মতো শেখ হাসিনা বহু পাইলটকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ওনার বাপের সম্পত্তি, ওনার বাপের টাকায় এই সেনাবাহিনী চলে, সশস্ত্র বাহিনী চলে। আমাদের তো কাউকে যাইতে হবে, আমাদের ন্যায় বিচার চাই, সেই জায়গাটাও দিচ্ছেন না। কিন্তু আমার বেলা লিখে নিছেন জীবন দিতে বাধ্য থাকিব, যেখানে যাইতে বলা হবে সেইখানে আমি যাব। এটা তো সংস্কার দরকার আছে। মহসিন রশিদ ভাই জানেন জিনিসটা। আর যে সংবিধান সংশোধন মহসিন রশিদ ভাইকে দেন, 7 দিনের মধ্যে মহসিন ভাই ঠিক করে দেবে। খালি খালি সমস্যা সৃষ্টি করতেছেন, এটা কোনো সমস্যা না। সমস্যা আমাদের ওই ডক্টর ইউনূস এবং তার আশেপাশের লোকজন বেশি বুঝেন, ওনারা যাতে এত সমস্যা, এত বোঝার কিছু নাই। আসেন, নির্বাচন আওয়ামী লীগকে করতে দিবে, এরকমটা আজকে একটা নিউজ পেপারে করতে দিবে, তারপরে তারা আবার নির্বাচন হবে। আবার ঠিক আছে, না উনি নির্বাচন একদম, আমি আজকে যে বক্তব্য দিতে পারতেছি, একজন যখন উপদেষ্টা বলতে পারে না আওয়ামী লীগকে দিব না, আওয়ামী লীগ তো আইনের মাধ্যমে অবৈধ ঘোষণা করতে হবে, তারপরে না বলবে না। আমি বলতে পারি ওকে মাথা উঠাতে দিব না, নির্বাচন করতে দিব না, রাষ্ট্র বলতে পারে না। রাষ্ট্র বলবে কখন? আইনের মাধ্যমে, যেটা দোষী হবে, যারা অপরাধী আছে দণ্ড শেষ হওয়ার পর হবে, এটা হইতেই পারে এইভাবে। বা রাষ্ট্র তখন বলবে আপনি আসেন, অসুবিধা নাই, আমরা প্রতিহত করবো। গণজাগরণ মঞ্চ যা করছে সেভাবে করব। রাষ্ট্রের কিছু নিয়ম কানুন আছে, কিছু সৌজন্যতা আছে, তাই করতে হয়। এটা আমি মনে করি, এটা এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমরা সঠিক পথে আছে, সেনাবাহিনী সঠিক পথে আছে। একটু দরকার ডক্টর ইউনূসের একটু বোঝা, তার টার্মস কন্ডিশন কি, যে কার সাথে চলবেন কার সাথে চলবেন না। এটা না বুঝলে কোনো বিশাল গ্যাপ সৃষ্টি হবে। এই গ্যাপটাই নিচ্ছে ভারতীয় মিডিয়ার সুযোগ। এই সুযোগ পাওয়ার কোনো অবকাশ নাই। ভারতীয় মিডিয়া এই সুযোগটাই নিতেছে, কে ভালো কে মন্দ, চাইতেছে যেভাবে হোক আওয়ামী লীগকে আসলে ফুস করার জন্য, এস্টাবলিশ করার জন্য আবারও বাংলাদেশে। সেটা নিয়ে তো অনেক চেষ্টাই আছে। তো এটাও তো আওয়ামী লীগ যদি তার যোগ্যতায় আসতে পারে, আসুক, নিষিদ্ধ করবো না, আমরা তাকে দিব না। যেই দণ্ডগুলি অপরাধগুলি হয়েছে স্বীকার তো করতে হবে। প্রত্যেকটা দেখেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যত বাহিনী আছে দেখেন, সবগুলিকে উনি নষ্ট করছেন। উনি পোক খাটাইয়া এই অফিসারদেরকে শেষ করছেন। আজকে অফিসাররা বিপদে, দৌড়ের উপরে আছে অফিসাররা, প্রায় রিং করে, স্যার আমার নাম আছে কিনা, আমার নাম আছে কিনা। আতঙ্কের মধ্যে আছে পরিবাররা, ওর বউ বাচ্চারা। আমি লজ্জা বলতে পারতেছি না। কেন? ওকে ইচ্ছে করে গেছে এরকম করতে, না ওকে আদেশ দেওয়া হয়েছিল? ও তো না বলতে পারে নাই, না বললে তো বের করে দিতেন ঘাট ধরে। আমি তো বলছি আপনাকে, লেফটেন্যান্ট মতিউর, তাকে 16 মাস টেবিল চেয়ার ছাড়া রাখা হয়েছে, কারণ সে 15 পৃষ্ঠা স্বাক্ষর করে নাই। 15 পৃষ্ঠা সেনা প্রধান হওয়ার জন্য একটা পেপারে স্বাক্ষর করতে হয়।
মতিও সেই 15 পৃষ্ঠা স্বাক্ষর করে নাই, ব্ল্যাক লিস্টেড। 16 মাস সে ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় টেবিল চেয়ার অফিস ছাড়া। তো এটা কি শিক্ষা না অন্য জেনারেলদের জন্য? সুতরাং আমাদেরকে এমন সংস্কার করেন উনি। আমরা চাই না এই রাজনীতিবিদ নেতাদের কাছে সেনাবাহিনী থাকুক। সেনাবাহিনী থাকবে নির্বাচিত প্রেসিডেন্টের আন্ডারে, উনি হবেন ডিফেন্স মিনিস্টার, উনি হবেন প্রেসিডেন্ট। আমরা থাকবো নিরপেক্ষ, আর তাই দেশ ঠিক হবে, তাই ঠিক হবে না। আর ভয় পাওয়ার কিছু নাই, ভারতকে ভয় পাবেন না, আমরা এক জাতির দেশ। ইনশাআল্লাহ আমরা বিজয় হবে এবং উন্নতি চরম শিখরে আমরা যাব। ধন্যবাদ আপা। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।